প্রফেসর ইউনূস এবং তার যে রেজিম তারা কিন্তু হিজবুতকেও কাজে লাগিয়েছে। ক্ষমতাটা মসনদে বসে হুকুমতে ইউনূস শাহী চালু করে তারা কিন্তু চুপটা উল্টে ফেলেছে। প্রফেসর ইউনূস এবং তার নব্য আপনার যে কায়দা নকশা, যেটি মিস্টার মুসোলিনিকেও লজ্জায় ফেলে দেবে, যিনি আপনার ফ্যাসিবাদের জনক ইত্যাদির সেই শৈল শাসক। আপনি বলছেন যে হুকুমতে ইউনূস শাহী মানে চালু করতে হিজবুতকেও কাজে লাগিয়েছে। তারা রাষ্ট্র কাঠামোতে বিশ্বাস করে না। সারা জাহান আমারা, সমগ্র পৃথিবী আমাদের ইসলামী হুকুমত সর্বত্র প্রতিষ্ঠা করতে হবে এবং ওই ইউনূস শাহীর মতো রাষ্ট্রীয় জাতীয় গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে তারা এই শাহী ব্যবস্থাটা সারা পৃথিবীতে জারি করতে আরম্ভ। এখন এই যে ইউনূস শাহী বা ইউনিসীয় হুকুমত জারি রাখবার প্রয়োজনে তার চরিত্র ফুলের মতো পবিত্র প্রমাণ করবার জন্য আপনার এই যে স্পেন্সার দল গড়ে উঠছে। এখন প্রফেসর ইউনূস তো বাণিজ্যে বিশ্বাসী, বারবার তাগাদা দিচ্ছেন যে এটা সুন্নত, এইভাবে কাজ করতে হবে, বাণিজ্য ছাড়া অন্য কিছু করা যাবে না, সেলফ এমপ্লয়েড হতে হবে। এখন এই কয়জন সেলফ এমপ্লয়েড ব্যক্তিকে তিনি তার চরিত্র ফুলের মতো পবিত্র সেটি বিপণনের যে টিকা কয়জনকে দিয়েছেন কে জানে। এবং আমি শুনলাম কেউ কেউ দেশের বাইরে অবস্থান করে। বাংলাদেশের মতো অস্থিতিশীল দেশে চূড়ান্ত ভাবে যত স্কিমিং আপনি করেন না কেন, সেসবটি মিরাকুলাস পরিবর্তন হলেও হয়ে যেতে পারে। কেউ বলতে পারবে না যে এই হুকুমত, এই শাহী অটুট থাকবে এবং মৌরসি পাট্টার মতো চিরস্থায়ী হবে। হ্যাঁ, জামাতি এবং হিজবুতের ফ্র্যাকশন দুটো সেনাবাহিনীর ভিতরে কতখানি শক্তিশালী অবস্থানে আছে? দেখুন, এটি নিশ্চিত করে বুকে হাত দিয়ে বলা মুশকিল, কারণ বাই নেচার এই ধরনের প্রতিষ্ঠানগুলো ক্ল্যান্ডেস্টাইন অপারেশনে থাকে, আপনার কখনো বোঝার সুযোগ হয় না। যেমন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরে জানা গেল তার একেবারে ঘনিষ্ঠ পাহারাদার যারা, তাদের মধ্যেও কিন্তু এরা লুকিয়েছিল। আপনি খেয়াল করে দেখেন, গণভবন যখন র্যানস্যাক্ট হলো, আপনার এই যে বিশাল বিশাল ছবিগুলো আপনার তার প্রহরীরাই কিন্তু টেনে নামিয়েছে এবং তা পদদলিত করেছে। এখন ধরুন এই অ্যাসেট গুলো তো রাষ্ট্রের অ্যাসেট, এগুলো যদি তা না হতো তাহলে তো শেখ হাসিনা তার বিমানে করে সঙ্গে করে নিয়ে যেতেন। এই যে অমূল্য আপনার ফটোগ্রাফ, আমাদের ইতিহাসের সাক্ষ্য, সেগুলো কিন্তু খুব সিস্টেম্যাটিক্যালি ভেঞ্জেন্স নিয়ে ধ্বংস করা হয়েছে। আর আপনি খেয়াল করে দেখেন এই যে মিউজিয়াম, যেটি 32 নম্বর রোডে অবস্থিত ছিল, এখন একটি মাত্র মিউজিয়াম অবশিষ্ট আছে, সেটি মালহোত্রা প্যালেস ইন করাচি। আপনাকে এই বাংলাদেশের ইতিহাসের উপকরণ সংগ্রহের জন্য আপনি কিন্তু করাচি যেতে হবে, বাংলাদেশে আপনি আর পাবেন না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মজীবন নিয়ে সেখানে যে আর্টিফ্যাক্ট গুলো আছে সেগুলোই রক্ষা পেয়েছে। কারা রক্ষা করেছে? পাকিস্তানিরা রক্ষা করেছে। বাংলায় কথা বলে যারা, তারা রক্ষা করতে অসমর্থ হয়েছে। এখন অনেকে ক্যাম্পেইন করেন, বলেন যে মুজিবরের বাড়ি, এটা তো তার বাড়ি আর নয়, এটা সমগ্র জাতির জন্য আপনার উইল করে ট্রাস্ট বানিয়ে দিয়ে দেওয়া হয়েছে। এটা ব্যক্তিগত সম্পত্তি না, কিন্তু আপনার দুইজন উত্তরাধিকারী যা যে কন্যার জীবন রক্ষা পেয়েছে বিদেশে থাকবার কারণে অগাস্ট মাসে 75-এ, সেই দুইজনের প্রপার্টি নয়, এটা সমগ্র জাতির। আমাদের যারা শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তাকে পছন্দ করেন তাদের, এবং যারা অপছন্দ করেন তাদের। সুতরাং এই যে জায়গাটা, সেটি দুইবার র্যানস্যাক্ট হয়েছে। একবার তো সেই ক্ষমতাচ্যুত হওয়ার দিবসে, তারপরে আবার ঘটা করে বুলডোজ করা হয়েছে এবং সরকারের এই বুলডোজার ব্যবহার করে এবং সবাইকে হাজির নাজির সাক্ষী রেখে এই যে আপনার ঘটনাটি, সেটি আমরা প্রত্যক্ষ করেছি বাগদাদে। সাদ্দাম রেজিম যখন ফল করে মিউজিয়াম গুলো লুট হয়েছে, সর্বশেষ দৃষ্টান্ত ওই ধারায় সেটি কিন্তু আমরা দেখলাম 32 নম্বরে এই হুকুমতে ইউনূস শাহীর সময়ে। ইদানিং আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকে জেলখানায় হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকালই দেখলাম সাভারে একজন চেয়ারম্যান,
বিরুদ্ধে চেয়ারম্যান। পুরো এলাকার মানুষজন তার নামাজে জানাজায় শরীক হন, এরকম নাকি আরো প্রায় অন্তত 24 জনকে নাকি এরই মধ্যে হত্যা করা হয়েছে। এবং এটা নিয়ে আরো অনেক রকম জল্পনা কল্পনা, না বলবো যে একটা আতঙ্ক রয়েছে যে আরো অনেককে হত্যার পরিকল্পনা নাকি আছে। এই বিষয়ে একটা ধারণা দিতে পারেন? দেখুন, কেস স্টাডি হিসেবে আপনি যদি 4 নেতা জেলখানায় যাদের হত্যা করা হয়েছিল তাদের ইতিহাসটা বুঝবার চেষ্টা করেন। আমি আপনার সম্প্রতি আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম 2 স্টার ফর্মার জেনারেল আমাদের সাফায়াতুল ইসলাম, যিনি বিদ্রোহী ক্যান্ডিডেট হিসেবে 7 জানুয়ারি নির্বাচনে দাঁড়িয়েছিলেন তার সহধরার বিরুদ্ধে। তার বোন আপনার আওয়ামী লীগের টিকিটে নির্বাচন করেছেন, তিনি এর প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন এবং তিনি তখন ইয়াং ক্যাডেট। আপনার বাংলাদেশ মিলিটারি একাডেমি ছিল তখন ভাটিয়ারিতে নয়, ময়নামতিতে, কুমিল্লায়, এবং তাকে লুকিয়ে রাখতে হয়েছিল লালমাই পাহাড়ে, যাতে এই ফারুক রশিদের অনুবর্তী যারা তারা তাকে যাতে তুলে নিয়ে মেরে না ফেলে। বাট হি পাসড আউট, ফাইনালি জয়েন করেছেন আর্মিতে, এবং তিনি আপনার জেলখানায় গিয়ে 5 টাকা বকশিশ দিয়ে তার বাবার সৈয়দ নজরুল ইসলামের আপনার চশমা কালো ফ্রেমের সেটি উদ্ধার করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু একটি কাঁচ ভেঙে গেছে, আরেকটি আছে, সুন্দর করে ফ্রেম করে বাঁধিয়ে রেখে দিয়েছেন। এবং এই বিষয়গুলো আমরা কিন্তু অনুধাবনের চেষ্টা করিনি। আপনার বিষয়গুলো নিয়ে খুব একটা গবেষণা হয়নি, না হওয়ার কারণে এই দ্বিতীয়বারের মতো একই ধরনের আপনার যজ্ঞ পরিচালনা করার স্পেস তৈরি হচ্ছে। ভয় দেখান না স্যার? দেখুন, বিষয়গুলো ফোরফ্রন্টে নিয়ে আসা ভালো, পাবলিক ডোমেইনে। এই সাফায়াতুল ইসলাম মহোদয় 2 স্টার জেনারেল এবং একজন পরিশ্রিত মানুষ, তার নামে 2টো মামলা দিয়ে রাখা হয়েছে। এবং তার ঠিক নিকটতম প্রতিবেশী কিন্তু আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা 3 স্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, তার ঠিক পেছনের বাড়িতে থাকে। প্রক্সিমিটি কিন্তু তাকে এই উৎপীড়ন থেকে রক্ষা করতে পারেনি। জি, এখন আমাদের সেনাপ্রধান কি করছেন? জুলাইয়ের ঘোষণাপত্র তো প্রায় চূড়ান্ত করে এনেছে যতটুকু বুঝতে পারছি, আর তো বেশি দিন বাকিও না, হয়তো 2 সপ্তাহ বাকি আছে, তাই না? তো যদি জুলাইয়ের ঘোষণাপত্র দেওয়া হয়ে যায়, ডিক্লারেশন হয়, সেক্ষেত্রে তো সেনাবাহিনীও আর থাকবে না। তো তাদের পরিকল্পনা কি, তারা কি ভাবছে বিষয়টা নিয়ে? দেখুন, আপনার নিশ্চয়ই বাকশালের কথা মনে আছে। বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ যারা বাকশালে যুক্ত হয়েছিলেন তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল এবং ঠিক 14 তারিখ পর্যন্ত এসব প্রশিক্ষণ চলেছে। কথা ছিল 15 তারিখে যে যার অঞ্চলে ফিরে যাবেন, গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন এবং সশস্ত্র বাহিনীও ডিসেন্ট্রালাইজড হয়ে যাবে, সেন্ট্রাল কমান্ড বলে কিছু থাকবে না, প্রতি জেলায় কমান্ড শিফটেড হয়ে যাবে। সেটা কিন্তু শেষ অব্দি আলোর মুখ দেখেনি এই চিন্তা, এই পরিকল্পনা। 15 অগস্টে এই খুলনায় যে পাল্টে যাওয়া পরিস্থিতি পুরো এই ফাসাদটাকে শ্যাটার করে দিয়েছিল। তো সেই জন্য বাংলাদেশের মতো অস্থিতিশীল দেশে চূড়ান্ত ভাবে যত স্কিমিং আপনি করেন না কেন, শেষ অব্দি মিরাকুলাস পরিবর্তন হলেও হয়ে যেতে পারে। কেউ পক্ষে হাত দিয়ে বলতে পারবে না যে এই হুকুমত, এই শাহী অটুট থাকবে এবং মৌরুষি পাট্টার মতো চিরস্থায়ী হবে। হিজবুত তাহরিরের মতো প্রতিষ্ঠান যারা রাষ্ট্রে বিশ্বাস করে না, তারা রাষ্ট্রের ধ্বংস কামনা করে এবং খিলাফত প্রতিষ্ঠা করতে চায়। জামাতের চেয়ে আরেক কাঠি সরেস বলতে গেলে, এবং তরুণ সচেতন মননে কিন্তু তারা দাগ কাটতে সক্ষম হয়েছে। এই যে বিপ্লবটি সংগঠিত হলো বা আন্দোলন অভ্যুত্থান যেভাবে আপনি বর্ণনা করেন না কেন, আপনার এই জুলাই অগাস্টে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ নিয়ামক ভূমিকা পালন করছে হিজবুত তাহরির এবং প্রফেসর ইউনূস তাদেরকে ব্যবহার করেছেন। কিন্তু ঠিকই ক্ষমতায় আসার পরে তারা আবেদন করা সত্ত্বেও তাদের উপর যে ব্যানটা হাসিনা সরকার আরোপ করেছিল সেটি কিন্তু লিফট করা হয়নি। জামাত এবং শিবিরের উপর যেই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল একেবারে ফ্যাগ এন্ডে আপনার আওয়ামী লীগ শাসনামলে, সেটি কিন্তু দ্রুততম সময়ের মধ্যে আপনার উঠে গেছে এবং আপনার জামাত তার সিম্বল ফিরে পাওয়ার একটা প্রক্রিয়া করেছে। দাঁড়িপাল্লা আপনার নিবন্ধন যেটি স্থগিত হয়ে গিয়েছিল, কষ্ট হয়ে গেছিল, সেটি কিন্তু তারা এনশিওর করেছে।
তো ফলে তারা কিন্তু থেমে নেই, টুকটুক করে তারা রিকভার করে ফেলেছে অনেকটা। তো এরকম একটি অবস্থায় তাদের কাছে মনে হয়েছে যে ঐকমত্যের নামে কিছু চিন্তা উপর থেকে চাপিয়ে দেওয়ার যে চেষ্টা, সেটা তারা যদি আপনার বয়কট করে তাহলে তাদের লেজিটিমেসি আরো বাড়বে এবং তারা একটা এজ লাভ করবে, আলোচনায় আসবে। এবং এনসিপিও কিন্তু একই কায়দায় তারা কিন্তু বিরোধিতা করছে এই ঐকমত্য কমিশনের যে জবরদস্তি চেষ্টাটা সেটি। এবং নূর, ভিপি নূরের যে দল, তারাও কিন্তু সব দুটি বিষয় ছাড়া অন্য কোনো বিষয় একমত হয়নি। এমনকি মাহমুদুর রহমান মান্না তিনি কিন্তু বিভিন্ন বিষয়ে দ্বিমত করেছেন। তো ফলে আলটিমেটলি যেটি যেদিকে গড়াচ্ছে পুরো ব্যাপারটা, দেখা যাবে যে বিএনপি যদি শেষ অব্দি সকল বিষয়ে একমত না হয়, তখন কিন্তু স্বাক্ষর যুক্ত করে এটাকে কোডিফাই করবার যে ইচ্ছা, সেটি কিন্তু ফলবতী হবে না। আর আপনার জুলাই সনদ ঘোষণা যাই বলেন না কেন, এটি যদি তারা করতে সক্ষম হন, তাহলে আপনার রাষ্ট্রের খোল নিচে সবই কিন্তু পাল্টে যাওয়ার কথা। কারণ সেটা হবে আপনার বর্তমানে যে সংশোধিত শাসনতন্ত্র বা সংবিধান আছে সেইটির রিপ্লেসমেন্ট। তো ফলে আপনার এটা একটা সাংঘর্ষিক অবস্থায় নিয়ে গেছে আপনার স্ট্যাবলিশমেন্টকে আপনার এই প্রচেষ্টার সঙ্গে। এখন আমাদের সতীর্থ প্রফেসর আলী রিয়াজ, তিনি নয় প্রফেসর, তিনি বেসিক্যালি যে ট্রায়োটা এখানে আন্তর্জাতিক লবিং এর কাজ করেছে, অ্যাম্বাসেডর মাইলাম সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং জন ডেলেনভিস যিনি ডেপুটি হেড অফ দ্য মিশন ছিলেন, 3 বার পোস্টেড ছিলেন ঢাকায়, তারা তাদের যে ফ্রিডম ফাউন্ডেশন আছে, তারা কিন্তু আন্তর্জাতিকভাবে এবং নর্থ আটলান্টিক রিজিয়নে কনসিস্টেন্টলি পারসিস্টেন্টলি তারা কিন্তু ক্যাম্পেইন করেছে আপনার শেখ হাসিনা সরকার বিতরণ করবার নিরিখে। এবং তাদের এই যে ফোকাসড, পারসিস্টেন্ট, কনসিস্টেন্ট আপনার লেগে থাকাটা, সেটা কিন্তু ডিভিশন প্রদান করেছে। আর বেনিফিশিয়ারি কি হলেন? প্রফেসর ইউনূস। তিনি আস্তে ধীরে একটা ছোট্ট মাইনর অপারেশন সেরে প্যারিস থেকে আসতে দেরি করলেন এবং এই যে 5 তারিখের জায়গায় 8 তারিখে শপথ গ্রহণ করার কারণে কতগুলো অমূল্য প্রাণ ঝরে গেল। এবং পরে সেটাকে ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করা হলো ইন্ডেমনিটি প্রদান করে। এবং খেয়াল করে দেখেন 75-এর অগাস্টের বিয়োগান্তক যে ঘটনা, সেইটিকেও প্রয়াত রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমদ ইন্ডেমনিটি প্রদান করেছিলেন। সেই ইন্ডেমনিটি কিন্তু আলটিমেটলি ধোপে টেকেনি। এই ইন্ডেমনিটি যে আলটিমেটলি কতদিন আপনার ধোপে টিকবে, সেটা নিয়ে হইতে পিঞ্চ সল্ট কথা বলবে। আসলে আপনার গণবিরোধী কোনো কালাকানুন, চিন্তা, কোডিফিকেশন, সেটা কালের বিচারে কখনো উত্তীর্ণ হয় না। এটাই রিয়ালিটি, এটাই পৃথিবীর ইতিহাস তাই বলে। এখন স্যার, ধরেন প্রথমে আপনাকে যে প্রশ্নটি করেছিলাম সেটার উত্তরে যা বললেন, তাতে কি এমনটি যে হিজবুতি যে অংশটি, তাদের সঙ্গে জামাতিদের একটা বিবাদ তৈরি হয়েছে? এটা বরাবরই ছিল। কারণ অফিসিয়ালি জামাত নিয়মতান্ত্রিক রাজনীতি করবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ, নিবন্ধন তাদের সেই রকম। কিন্তু হিজবুত নির্বাচনী ব্যবস্থায় বিশ্বাস করে না, নিবন্ধন তো দূরের কথা। আমি হিজবুতের যারা ফাউন্ডার বাংলাদেশে, প্রয়াত প্রফেসর গোলাম মাওলা আমাদের সহকর্মী, তিনি একসময় আওয়ামী লীগ করতেন এবং সিন্ডিকেট মেম্বার ছিলেন, নীল দলের টিকিটে নির্বাচিত হয়েছিলেন। তিনি মগজ ধলাই হয়ে আসলেন ব্রিটেনে পড়াশোনা করতে গিয়ে। এবং এই ইসরায়েলের রাজধানী, যেটা তারা বলে ইটার্নাল ক্যাপিটাল অফ ইসরায়েল, জেরুজালেম থেকে কিন্তু হিজবুতের উৎপত্তি। সেখান থেকে এক্সপোর্টেড হয়েছে টু ইউনাইটেড কিংডম এবং ইউনাইটেড কিংডম থেকে এক্সপোর্টেড হয়েছে টু বাংলাদেশ। এখন আইবিএ হচ্ছে আমাদের ফ্ল্যাগশিপ ইনস্টিটিউশন, ঢাকা বিশ্ববিদ্যালয়। সে আইবিএ অ্যাসোসিয়েট প্রফেসর পর্যন্ত উন্নীত হয়েছিলেন মহিউদ্দিন, তিনি সেকেন্ড ইন কমান্ড ছিলেন আপনার হিজবুতের। তো এইভাবে হিজবুত আপনার ইন্টেলিজেন্সিয়া আকৃষ্ট করতে সক্ষম হয় এবং আপনার ইয়াং পিপল যারা প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে যথেষ্ট রকমের ইনরোড তারা তৈরি করতে সক্ষম হয়। আবার এই যে
নর্থ সাউথ ইউনিভার্সিটির সেটির প্রভাইস চ্যান্সেলর পর্যন্ত দীক্ষিত হয়ে যান, এবং তারা মিলে এগুলো কথা বলছেন আপনি, তো আপনাদের সেনাবাহিনীর দিকে তাকানো দরকার। পৃথিবীর যেসব জায়গাগুলোতে হিজবুত আমি 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 আসছি সেখানকার। আপনার হোলি আর্টিজানের যে ঘটনাটি ঘটেছিল বেসিক্যালি হিজবুতের পরিকল্পনায়, এবং সেখানে নর্থ সাউথ ইউনিভার্সিটি গুরুত্বপূর্ণ পিভটাল রোল প্লে করেছে। এখন হিজবুতের স্টেটের অবজেক্টিভ হচ্ছে তারা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায়, সামরিক বাহিনীকে কাজে লাগিয়ে ক্ষমতায় আসতে চায়। তো সুতরাং এটি খুবই তাৎপর্যপূর্ণ বিষয়। এবং এখানে এই ধরুন 2009 আমার যদি মনে পড়ে যে কু অ্যাটেম্পটা হয়েছিল, যেটি নস্যাৎ করে দেওয়া হয়। আপনার আমার খেয়াল আছে খুব উচ্চ কণ্ঠে তৎকালীন মাস্টার জেনারেল মাসুদ রাজা তিনি বলেছিলেন যে অভ্যুত্থান প্রচেষ্টা নস্যাৎ করে দেওয়া হয়েছে। এখন সেই অভ্যুত্থান প্রচেষ্টার বাই প্রোডাক্ট হচ্ছেন মেজর জিয়া, যিনি অ্যাবসকন্ডিং। কিছুদিন পর তার ভাষ্য পাওয়া যায় এবং তিনি ভীষণ রকমের লোনলি ক্রুসেডারে পরিণত হয়েছে। তো এই যে আপনার দৃষ্টান্তগুলো তৈরি হয়েছে সেগুলো কিন্তু খুব আপনার লিবারাল ডেমোক্রেটিক এনভায়রনমেন্টের জন্য বড় আপনার থ্রেট হিসেবে বিবেচিত হচ্ছে ইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। এখন হিজবুত যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করে না, হিজবুত নির্বাচন ব্যবস্থায় বিশ্বাস করে না, হিজবুত রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায় বন্দুকের জোরে এবং সশস্ত্র বিপ্লবের মাধ্যমে, ফলে পুরো বল গেমটাই ডিফারেন্ট। এবং মজার ব্যাপার হচ্ছে প্রফেসর ইউনূস এবং তার যে রেজিম তারা কিন্তু হিজবুতকেও কাজে লাগিয়েছে। ক্ষমতাটা মস্তদে বসে হুকুমতে ইউনূস শাহী চালু করেই তারা কিন্তু চুপটা উল্টে ফেলেছে। সে কারণে আমরা দেখলাম হিজবুতের যিনি আপনার মিডিয়া কোঅর্ডিনেটর তাকে সিটিটিসি আটক করে এই ইউনূস সরকার ক্ষমতা আসার পরে, এবং এখন পর্যন্ত টিল টু ডেট আমরা কিন্তু জানি না তার কপালে কি ঘটেছে। তিনি কি গুমের শিকার হলেন, না নব্য আপনার যে কায়দা নকশা যেটি মিস্টার মুসলিনিকেও লজ্জায় ফেলে দেবে, যিনি আপনার ফ্যাসিবাদের জনক ইত্যাদির সেই শৈল শাসক। নতুন কায়দায় এই যে ফ্যাসিবাদ বিপণনের যে চেষ্টা সেটি নিয়ে কিন্তু হিজবুত যথেষ্ট পার্ট আউট। কিছুদিন পরপরই তারা বিবৃতি প্রদান করছে এবং দেয়াল গাত্রে তাদের পোস্টার সেটে দিচ্ছে সর্বত্র, সবার নাকের ডগায়, এবং আনএভেটেড ভাবে এটি চলছে। জি, বুঝতে পারলাম। আপনি বলছেন যে হুকুমতে ইউনূস শাহী মানে চালু করতে হিজবুতকেও কাজে লাগানো। এখন এখন যে একটি প্রশ্ন এখানে আমাকে অনেকেই করছেন সেনাবাহিনী সম্পর্কে। আমরা জানি হিজবুত প্রতিষ্ঠিত হয় পৃথিবীর অন্যান্য জায়গাতেও, তাদের মূল কর্মকাণ্ডটি শুরুই হয় সেনাবাহিনীর মধ্যে। এখন যেহেতু তারা ঘোষণা দিয়ে বলছে যে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায় সশস্ত্র বাহিনীকে কাজে লাগিয়ে, এবং তারা রাষ্ট্র কাঠামোতে বিশ্বাস করে না। সারা জাহান আমারা, সমগ্র পৃথিবী আমাদের ইসলামী হুকুমত সর্বত্র প্রতিষ্ঠা করতে হবে, এবং ওই ইউনূস শাহীর মতো রাষ্ট্রীয় জাতীয় গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে তারা এই শাহী ব্যবস্থাটা সারা পৃথিবীতে জারি করতে পারঙ্গম, এবং সেই লক্ষ্যে তারা কাজ করছে। এবং তারা খেলাফত, যেটি 1924 সনে মোস্তফা কামাল আতাতুর্ক আপনার অ্যাবলিশ করে দিয়েছিলেন, সেটি পুনর্জীবিত করতে চায়। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমাদের সেনাবাহিনীতে আমি শুনেছি যে হিজবুতে খুবই প্রভাবশালী এবং জামাতিও খুব প্রভাবশালী, অন্তত নিচের টায়ার গুলোতে। হ্যাঁ, তো সেইখানে তাদের বিরোধটি কেমন? মানে জামাতপন্থী এবং হিজবুতপন্থীদের বিরোধটি কেমন? কে সেখানে শক্তিশালী অবস্থানে আছে? দেখুন, আপনার বিষয়গুলো তালগোল পাকে এমন জায়গায় চলে গেছে যে নিয়মিত আপনার অনেকেই বয়ান শুনছেন। আপনার পিনাকি ভট্টাচার্যের মতো এমন ব্যক্তি কাছ থেকে, যার আপনার জুইশ এবং ইসলামিক ট্রেডিশন অনুসারে আপনার যেটাকে মুসলমানি বলা হয় সেটি হয়েছে কিনা সেটা নিয়েও আপনার অনেকের সন্দেহ আছে। এবং তার বয়ান একেবারে আল্লাহ খোদার নাম নিয়ে যতটুকু পরিমাণে পারা যায়
আপনার আচারনিষ্ঠ একজন মুসলমানকেও ছাড়িয়ে যায়, এইরকম গুলি বচন তিনি আওড়ান। এবং বগুড়ার যে আঞ্চলিক ভাষা, সেই ইন্টোনেশন ব্যবহার করে তিনি খিস্তি খেউর পর্যন্ত করেন, এবং তার মুখে কিছুই আটকে না। লাগামহীন ভাবে তিনি অশ্রাব্য বিভিন্ন রকমের কহতব্য নয় এই সমস্ত শব্দ উচ্চারণ করেন, এবং তা ব্যাপক বিনোদনের খোরাক, ভেতরে বাইরে সর্বত্র, দেশের ভেতরে এবং বাইরে, এরকম একটা অবস্থায় চলে গেছে। এবং তার বেশ কিছু মুরিদ তৈরি হয়েছে, যেমন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মুস্তাফিজুর রহমান। তিনি ন্যূনতম প্রিপারেশন না নিয়ে আপনার যা মনে আসে তাই বলা শুরু করেন, দিনকে রাত, রাতকে দিন, এবং বারবার স্মরণ করেন আপনার আমাদের পিনাকি ভট্টাচার্যের কথা, বলেন যে দাদার আমরা ভক্ত, তিনি আমাদের মেন্টর, এরকম একটি অবস্থা। এবং ইতিমধ্যে যেটি আমরা লক্ষ্য করেছি, বিশ্বস্ত যা জানারও সুযোগ হয়েছে, টার্গেটেড ভাবে বাংলাদেশে আমরা যারা প্রতিবাদী কণ্ঠস্বর, তাদের কিভাবে কণ্ঠরোধ করা যায় সেই লক্ষ্যে আপনার কিছু লেসপেন্সার তৈরির প্রকল্প হাতে নেওয়া হয়েছে। দু একজন একেবারে আলি আলি করে নেমেও পড়েছেন। আমি খেয়াল করলাম যে আপনার মঞ্জুরুল আলম পান্না, যিনি একজন উচ্চকণ্ঠ প্রতিবাদী ব্যক্তি, তাকে কিভাবে মেলাইন করা যায়, তার উচ্চারণ ত্রুটি থেকে শুরু করে তার বাংলা গ্রামারে বিপত্তির অভাব আছে ইত্যাদি, কিছু বাদ নেই আর কি। যত রকম ভাবে পারে তার চরিত্র হননের চেষ্টা চলছে। এবং সঙ্গে মাসুদ কামাল, আমাদের আরেকজন উচ্চকণ্ঠ আপনার প্রতিবাদী কণ্ঠ, তাকেও কিভাবে আপনার মাইন্ড করা যায়, কিভাবে টন্ট করা যায়, সেই রকমের একটা সাইকো ওয়ারফেয়ার তারা শুরু করেছে। এখন এই যে ইউনুস শাহী বা ইউনিসীয় হুকুমত জারি রাখবার প্রয়োজনে, তার চরিত্র ফুলের মতো পবিত্র প্রমাণ করবার জন্য আপনার এই যে লেসপেন্সার দল গড়ে উঠছে, এখন প্রফেসর ইউনুস তো বাণিজ্য বিশ্বাসী, বারবার তাগাদা দিচ্ছেন যে এটা সুন্নত, এইভাবে কাজ করতে হবে, বাণিজ্য ছাড়া অন্য কিছু করা যাবে না, সেলফ এমপ্লয়েড হতে হবে। এখন এই কয়জন সেলফ এমপ্লয়েড ব্যক্তিকে তিনি তার চরিত্র ফুলের মতো পবিত্র সেটি বিপণনের যে ঠিকা কয়জনকে দিয়েছেন কে জানে। এবং আমি শুনলাম কেউ কেউ দেশের বাইরে অবস্থান করেন, আবার কেউ কেউ হয়তো একটা ভবনের জিম্মাদার, বা কেউ হয়তো ডগ হ্যান্ডলার, এই ধরনের লোককেও আপনার যুক্ত করা হচ্ছে। জি, আরেকটি বিষয়, প্রধান উপদেষ্টা লন্ডনে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করলেন, বৈঠকটি কেন এরকম হলো? তারেক রহমানই বা কেন আগ বাড়িয়ে নির্বাচন ফেব্রুয়ারির কথা বললেন? পুরো বিষয়টি একটু ঘোলাটে হয়ে গেছে, যে মনে হচ্ছে যেন বিএনপির মাথায় কেউ গুলি ঠেকিয়ে বৈঠকে বসিয়েছে। মানে রেজাল্টটি, মানে তাৎক্ষণিকভাবে তাদেরকে বডি ল্যাঙ্গুয়েজ এরকম না, কিন্তু ফলাফলটি দেখে মনে হয় যে এটা তো কোনো সাধারণ সিদ্ধান্ত নয়। আসল ঘটনা, অভ্যন্তরের ঘটনাটা কি? বিষয়টা হলো এই জীবন কাঠি, সেটি কিন্তু আপনার কানেকটিকাট থেকে আসা, আটলান্টিক পেরিয়ে রজার রহমান রফে খলিল রহমানের হাতে। খেয়াল করে দেখেন, তারপর থেকে দাবি করে বসেছিল বিএনপি। আর দুজন আপনার প্রিন্স পার্টির প্রতিনিধি যারা অনানুষ্ঠানিক ভাবে ক্যাবিনেটে আছেন। এখন এই তিনজনের পদ থেকে দাবি করায় আপনার খলিল রহমান তো নিজেই স্টার্টার হয়ে যান, এই বিষয়টা তিনি অ্যাফোর্ড করতে পারবেন না। তো কলকাঠি জানারা তিনি নেড়েছেন, এবং তিনি নিজে রিসিভ করেছেন, যাতে যে রিসিভ করছে, যার ফেরতে আসলেন, এতটা তো অসৌজন্যমূলক আচরণ করতে পারেন না কেউ। আর আপনি জানেন তারেক রহমান বীরেদ্বাসের মধ্য দিয়ে আপনার যথেষ্ট পরিমাণে পরিশীলিত একজন ব্যক্তিতে পরিণত হয়েছে, ভেরি কার্টিয়াস। প্রফেসর ইউনুস 80 বছরের বেশি বয়স তার, তাকে তিনি অ্যালাউ করেছেন আগে বসতে, নিজে পরে আজমির সঙ্গে বসেছেন, করমর্দনও করেছেন খুব বিশেষ ভঙ্গিতে। এবং এই যে বাটনটা খুলেছেন জ্যাকেটের, সেটাও কিন্তু লক্ষণীয়, যে বসে থাকার সময় বাটন পড়তে নেই, মানে গ্রুমিং এর পড়া কষ্টায় রাখা, সেটা আমরা কিন্তু লক্ষ্য করেছি। এখন বিলেতে বসে তো অভদ্রতা করা যায়। আপনি ফর এক্সাম্পল Mr. His Excellency Mr. Starmer, the Honorable Prime Minister of the United Kingdom, তিনি দেখা দেননি, প্রফেসর নাসির ওয়ান্ডা তিনি চেষ্টা করেছেন যে তাহলে ঠিক আছে, সেক্রেটারি অফ স্টেট যিনি
পররাষ্ট্রমন্ত্রী, তার সঙ্গে মিট করবার তিনিও দেখা দেননি। পরে চিন্তা করলেন যে এটা তো হতে পারে না, জয়েন্ট মিনিস্টার যিনি, তার সঙ্গে পার্লামেন্টে দেখা। এখন কেউ যদি সামনে এসে হাজির হয়ে যায়, আপনি তো অবদ্ধতা করতে পারেন না। আবার বলে হাতটা যদি বেরিয়ে বার করে, আপনি তো বলবেন না যে আমি কর্মনির্ধারণ করবো না। তো এই জন্য এই ব্যাপারগুলো অ্যাগ্রেসিভ। শেষ পর্যন্ত তিনি ভাবলেন আচ্ছা বিবিসি কে একটা সাক্ষাৎকার দিয়ে যাই, তো সেখানে আবার তিনি দারুণ ভাবে গ্রিল হলেন। জি, এখন he is taking every opportunity, he is not leaving any stone unturned। তার মতো করে তিনি চেষ্টা করে যাচ্ছেন। এখন বিধি আমলে কি করার আছে? আপনার টিউলিপ সিদ্দিককে আপনার সেই দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দায় মুক্তি দিয়ে দিয়েছে, সেইটি জানার পরেও হয়তো বিশ্বাস হয়নি, সেই জন্য তার মতো করে তিনি কিছুটা অ্যাপ্রোচ করবার চেষ্টা করেছেন, করে ইন এ ওয়ে এক ধরনের ইনফ্রিঞ্জমেন্ট বা ইন্ট্রুশন হয়েছে ব্রিটিশ সভারেন্টি নোশনে। ফলে যা হবার তাই হয়েছে।